আমাদের জয়ন্তী বক্সা ভ্রমণের তৃতীয় দিন সকালবেলা ৮টার সময় আমরা বেরিয়ে পড়ছিলাম পোখরি পাহাড় লেক বা পোখরি লেকের উদ্দেশ্যে। এটি জয়ন্তীর একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য অপার। এই লেকটিকে এখানকার স্থানীয় মানুষরা, বিশেষ করে ভুটানিরা, পবিত্র মনে করে এবং তারা মনে করে এই জল স্পর্শ করা উচিত নয়। প্রতি বুদ্ধ পূর্ণিমার দিন এখানে তারা সবাই মিলে জড়ো হয় এবং এই লেকের পূজা করে। এই লেকের পবিত্রতা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে প্রচুর বিশাল বিশাল সাইজের মাগুর মাছ এবং কচ্ছপ আছে। মুড়ি ছড়ালেই এরা সবাই একসঙ্গে সেই মুড়ি খাওয়ার জন্য হামলে পড়ে এবং এই দৃশ্য মন ভরে যাবে দেখলে। জয়ন্তী গ্রাম থেকে এই পোখরি পাহাড় একটি ট্রেক রুট, কিন্তু এখন ম্যাক্সিমামটাই গাড়ি চলে আসছে, মানে জিপ সাফারি গাড়ি চলে আসছে বলে পুরোটা আর হেঁটে আসার প্রয়োজন হয় না। বেশ কিছুটা গাড়িতে এসে তারপর খানিকটা পথ ট্রেক রুট। এই পোখরি লেক ঘন জঙ্গল এবং পাহাড়ের কোলে অবস্থিত একটি নিস্তব্ধ ও মনোরম স্থান। এখানকার শান্ত পরিবেশ এবং পাখিদের কিচিরমিচির পর্যটকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা তৈরি করে। জয়ন্ত তাই এই পোখরি লেক জয়ন্তী বক্সা ট্রিপে একটি মাস্ট ভিজিট প্লেস। আমরা এই পোখরি লেকে হাতির আওয়াজ শোনার পর আর বেশিক্ষণ এখানে থাকিনি। এখান থেকে আমরা ফেরার পথ ধরি, তারপর জিপ সাফারি গাড়ি করে হোমস্টেতে ফিরে যাই। হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট টেবিলে বসে অবাক হয়ে যাই। ওমা, এ তো বড়লি মাছ! দারুণ! সেদিনকে লাঞ্চের জন্য আমাদের কমলবাবু আয়োজন করেছেন বড়লি মাছ। মনে মনে ভেবেরই যে আজকে লাঞ্চটা তো জমে যাবে। তার সাথে ছিল পটল পোস্ত, কিন্তু সেই লাঞ্চ হবে পরে। আমরা বেরিয়ে পড়ি বক্সা ফোর্টের উদ্দেশ্যে। রাস্তায় দেখি বড় বিপত্তি। খবর আগেই ছিল যে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, সেই কারণে জয়ন্তীতে কারেন্ট নেই। কিন্তু গাছ কোথায় পড়েছে? রাস্তায় বেরিয়ে তার সাক্ষাৎ দর্শন। গাছ পড়েছে আমাদের যাওয়ার পথেই। অগত্যা ফরেস্ট কর্মী যারা ছিল তাদের সহযোগিতায় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার অভিজ্ঞতা, এ এক অনন্য অভিজ্ঞতা। জঙ্গল সাফারিতে গিয়ে জিপসি কাদায় আটকে যাওয়া, রাস্তায় গাছ পড়ে রাস্তা আটকে যাওয়া, সেই রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে করে সেই রাস্তা বের হওয়ার অভিজ্ঞতা। জঙ্গলে না গেলে এই নিদারুণ এবং অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতার সাক্ষী হওয়া কখনো সম্ভব নয়। আমরা সেই সাক্ষী হয়েছি। এরপর আমরা এগিয়ে চললাম বক্সা ফোর্টের উদ্দেশ্যে। বক্সা ফোর্ট যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। এই রাস্তায় বেশ কিছুটা পথ চলে আমরা পৌঁছই সান্তালাবাড়ি। এই সান্তালাবাড়ি থেকে আমাদের আলাদা গাড়ি করতে হয়। এই সান্তালাবাড়ি থেকে গাইড চার্জ এবং যে গাড়ি, সমস্ত চার্জ মিলিয়ে 900 টাকা পড়ে। তো এখানে আলাদা করে পারমিট করিয়ে আমরা ওদের গাড়িতে, এই ওমনি ভ্যান, এতে করে আমরা পৌঁছই 0 পয়েন্ট। এবং এই 0 পয়েন্ট থেকে শুরু হয় আমাদের বক্সা ফোর্ট ট্রেক। এবং এই বক্সা ফোর্ট ট্রেকে আমাদের সঙ্গী ছিল মিংমা, আমাদের গাইড। তার কি নিদারুণ একটা ট্যালেন্ট, সেটা সকলের সাথে ভাগ করে নিই। जैसे ऐसे पत्ते को दिखा है। पत्ता कैसे करके इससे फूल एक बार ऐसे फूल करके हाँ। इससे कौन सा पेड़ का पत्ता है? ऐसा है हमारा जो कलनाचुरो बोल है हम लैंग्वेज में। अच्छा। ऐसे फूल एक बार ऐसे फूल करके इसे মিংমার মতো
এরকম একটা ফুল অফ লাইফ একজন গাইড সাথে পেলে যে কোনো ট্রেক অনেক ইজি হয়ে যায়। বক্সা ফোর্ট এবং মিউজিয়াম পর্যন্ত যাতায়াত মিলিয়ে অলমোস্ট 6 কিলোমিটারের এই ট্রেক, যেটা আমরা প্রায় 3 ঘন্টার মধ্যে কভার করেছি। আমাদের বক্সা ফোর্ট ট্রেকে প্রথমে একটু বৃষ্টি এসেছিল ঠিকই, কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে যায়। এই অপূর্ব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর বরাবরই আমার একটু পাহাড়ে উঠতে, পাহাড়ে ট্রেকিং করতে এমনি ভালো লাগে। তাই এই পাহাড়ি পথে হেঁটে হেঁটে উপরে ওঠা এবং তার সাথে সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আমার মন ছুঁয়ে গিয়েছিল। তার সাথে সাথে রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাখির দেখা পাওয়া, প্রজাপতির দেখা পাওয়া এবং ভিউ পয়েন্ট থেকে নিচের পাহাড়ি নদীর দর্শন করা, এই অভিজ্ঞতা সত্যিই মনকে প্রসন্ন করার জন্য যথেষ্ট। এভাবেই পাহাড়ের অপূর্ব সুন্দর রূপ উপভোগ করতে করতে এবং মেঘমার গল্প শুনতে শুনতে আমরা বক্সা ফোর্টের কাছাকাছি পৌঁছে যাই। এবার আসি এই বক্সা ফোর্ট এবং তার ইতিহাসের গল্প নিয়ে। বক্সা দুর্গটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে 867 মিটার উচ্চতায় অবস্থিত। এটি আলিপুরদুয়ারের শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। বক্সা পূর্ব ভারতের প্রাচীনতম দুর্গগুলির মধ্যে অন্যতম। দুর্গটি সম্ভবত সপ্তম শতাব্দীর মধ্যভাগে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে কোচ রাজারা দুর্গটি দখল করেছিলেন, কিন্তু অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভুটানিরা এটি দখল করে নেয়। ভুটানিরা দুর্গটি দখল করার আগে এটি দীর্ঘকাল কোচ রাজাদের দখলে ছিল। ভুটানিরা এই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া বাণিজ্য পথ পাহারা দেওয়ার জন্য এটিকে একটি সেনাঘাঁটি হিসাবে ব্যবহার করত। ব্রিটিশরা এই দুর্গটি দখল করার আগে ভুটান রাজা এবং কোচ রাজাদের মধ্যে বিবাদের এটি ছিল কেন্দ্রবিন্দু। কোচ রাজার আমন্ত্রণে ব্রিটিশরা হস্তক্ষেপ করে দুর্গটি দখল করে নেয়, যা সিনচুলা চুক্তির অংশ হিসাবে 1865 সালের 11ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। ব্রিটিশরা দুর্গটিকে একটি বাঁশের কাঠামো থেকে পাথরের কাঠামোতে পুনর্নির্মাণ করে। পরবর্তীকালে 1930-এর দশকে দুর্গটি একটি উচ্চ নিরাপত্তার কারাগার ও আটক শিবির হিসেবে ব্যবহৃত হতো। আন্দামানের সেলুলার জেলের পর এটি ছিল ভারতের সবচেয়ে কুখ্যাত ও দুর্গম কারাগার। প্রচলিত আছে 1930 সালে এখানে বহু স্বাধীনতা সংগ্রামীকে বন্দী করা হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য অনিল রায়, প্রফুল্ল গুপ্ত, যতীন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আর অন্যতম প্রচলিত কথা অনুযায়ী এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে বন্দী বানানো হয়, কিন্তু তিনি মাত্র 6 দিন এখানে বন্দী থাকার পর এখানকার লামাদের সহযোগিতায় ফেরার হয়ে যান। কিন্তু সেই সূত্রে প্রকৃত প্রমাণ কোনো তথ্য এখানে পাওয়া যায় না। বক্সা ফোর্ট থেকে বক্সা মিউজিয়াম যাওয়ার পথে দেখে নিলাম এই বক্সা ফোর্টের একমাত্র পোস্ট অফিস। এই পোস্ট অফিস দেখে তারপর ডান দিকে একটি রাস্তা ঘুরে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে গেলে এখানে দেখতে পাওয়া যাবে বক্সা মিউজিয়াম। এই মিউজিয়ামে খুব একটা সবাই যায় বলে মনে হয় না, কিন্তু এই মিউজিয়ামে গিয়ে যে নথি পেলাম তার উপর বেশ করেই এই ভিডিও, মানে বক্সা ফোর্টের ইতিহাস সম্পর্কিত যে অংশটি আছে সেই তথ্যটি কিন্তু আমি এই মিউজিয়ামে গিয়ে পেয়েছি। এছাড়া এই মিউজিয়ামে যে সমস্ত বিপ্লবীরা এখানে বন্দী ছিলেন তাদের ইনফরমেশন থেকে শুরু করে অনেক কিছু রাখা আছে এই মিউজিয়ামে। এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের ঘরটি বন্ধ থাকলেও কিন্তু মিউজিয়ামের যে দুটি ঘর আছে সেই দুটি ঘর থেকে অনেক তথ্য পাওয়া যায়, বিশেষ করে সেই সময় বক্সা ফোর্টের ম্যাপ, ব্রিটিশদের সময়কার
ইনফরমেশন এবং সেই সমস্ত বন্দীদের ইনফরমেশন, আর তার থেকেও বড় কথা এই বক্সা ফোর্টের ইতিহাস। ফেরার পথে ভিউ পয়েন্ট থেকে অপূর্ব সুন্দর ভিউ দেখে আমরা ব্যাক করে আসি সান্তালাবাড়ি। সান্তালাবাড়ি থেকে এখানকার ফেমাস মোমো, কিন্তু চিকেন মোমো শেষ হয়ে যাওয়ায় ভেজ মোমো দিয়ে মন ভরাতে হয়। অপূর্ব সুন্দর তার টেস্ট। এই মোমো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য পেট ভরিয়ে আমরা ফিরে আসি হোমস্টের উদ্দেশ্যে, কারণ আমাদের হোমস্টে ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে গিয়েছিল। হোমস্টে ফিরে সেই বড়লি মাছ দিয়ে লাঞ্চ সারি এবং একটা টেনে ঘুম দিই, কারণ বেশ ভালো মতো ধকল হয়েছে সারাদিনে। এভাবেই আমরা সেই দিনটা শেষ করি। বৃষ্টির জন্য সন্ধ্যাবেলায় কোথাও বেরোনো হয়নি। সন্ধ্যায় স্ন্যাক্স আর চা খাওয়ার পর হঠাৎ করে গ্যাঁকো গ্যাঁকো আওয়াজ শুনে তাকিয়ে একটু দরজার ফাঁকে দেখতেই যা দেখলাম তা সারা জীবন মনে থাকবে। তক্ষক, সেই ডুয়ার্স অঞ্চলে যে তক্ষক দেখতে পাওয়া যায়, সেই তক্ষকের দর্শন হলো আমাদের কমলবাবুর হোমস্টেতে। তারপর রাত্রি ডিনার শেষ করে আমরা দিনটা শেষ করি। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী পর্বে।